নমস্কার। তো আজকে যে আমরা আলোচনা করব মূলত যে পিএসসির যে স্কুল টিচারের নোটিফিকেশনটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে, পিএসসির তরফ থেকে। তো ইতিহাসের যে সিলেবাসটা সেটা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিহাসের সিলেবাসটা দেওয়া আছে। যদিও এই সিলেবাসটা আগের, যেটা শোনা যাচ্ছে যে কিছু পরিবর্তন হলেও হতে পারে। তবে যতদিন পরিবর্তনের নতুন কিছু নোটিশ আসছে না, আমরা এই অংশগুলোর মধ্যে কিছু কিছু জায়গা আমরা পরে অবশ্যই রাখতে পারি। তার কারণ এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু পরে নতুন যদি সিলেবাস আসে তাও কিন্তু এর মধ্যে 80% কিন্তু সেম থাকবে। বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রির যে পার্টটা সেটা তো সেমই থাকবে। তো যাই হোক, সেই হিসেবে আমরা একটা মোটামুটি টেন্টেটিভভাবে আলোচনা করছি। দেখো, কোশ্চেন এখানে ফুল মার্কস বলা হচ্ছে 100 নম্বরের পরীক্ষাটা হবে, আর টাইমিংটা হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে। তো এখানটাতে মূলত 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। তো 4টা ভাগের ক্ষেত্রে তাহলে 25 করে এক একটা পার্ট পড়েছে। 25 ইন্টু 4 = 100 গেল। 100টা কোশ্চেন, 25টা করে এক একটা ইউনিট। এই যেরকম গ্রুপ এ একটা ইউনিট দেখতে পাচ্ছ, তো এরকমভাবে ABC এবং ডি এরকম 4খানা কিন্তু ইউনিট আছে। তাহলে দেখো এখানে এ ইউনিট, অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারছি যে ইউনিট এ এখান থেকে কোশ্চেন আসবে 25খানা গেল। তো 25টা কোশ্চেন, এর মধ্যে কটা পার্ট আছে? 5খানা। 1 2 3 4 5, তাহলে 5টা যেহেতু আছে তার মানে এমনি নর্মাল বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা যে ইউনিটগুলো আছে এখান থেকে 5টা করে কোশ্চেন হবে। তো 5টা করে যদি প্রশ্ন হয় তাহলে দেখো কি আছে: এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট চায়না, এনশিয়েন্ট ইজিপ্ট, এনশিয়েন্ট গ্রিস আর এনশিয়েন্ট রোম। তো এখান থেকে আমাদের যেমন রাইস কি বলছে, মগধ ইম্পেরিয়ালিজম, মগধের উত্থান থেকে স্টার্ট হচ্ছে কোথায়? হর্ষবর্ধন পর্যন্ত। তো মগধের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে আমরা নেট সেটের জন্য কিন্তু পড়ে থাকি। এসএসসির ক্ষেত্রে ওই শুধুমাত্র ওই হর্ষবর্ধনটা বাদ থাকে। তো এখানে কিন্তু তাহলে দেখতে পাচ্ছ যে মগধ থেকে শুরু করে একদম মগধের প্রথম রাজা, হর্ষঙ্ক বংশ থেকে স্টার্ট। তো এরকমভাবে শুরু হচ্ছে, গিয়ে কমপ্লিট হলো কোথায়? হর্ষবর্ধন পর্যন্ত। তো এই সমস্তটাই কিন্তু আমাদের পড়তে হবে। এখানে উত্তর ভারত দক্ষিণ ভারত এরকম কিন্তু কিছু নেই, অতএব এই জায়গার সমস্তটাই আমাদেরকে কিন্তু পড়তে হবে। চলে আসি এবার সেকেন্ড ইউনিট, এনসিয়েন্ট চায়না। এখানে কিছু কিছু জিনিস উল্লেখ করে দেওয়া আছে। চায়নার কোন দুটো রাজবংশ? এখানে দেখো তাং এবং সাং। এই তাং এবং সাং এই দুটো রাজবংশ সম্পর্কে পড়তে হবে। এদের রাজবংশের 3টে পার্ট কি? ইকোনমিক পড়তে হবে, সোশ্যাল কন্ডিশন আর কালচারাল অ্যাচিভমেন্ট। এই 3টে পার্ট সম্পর্কে তাং এবং সাং সম্পর্কে কিন্তু পড়তে হবে। এবার প্রশ্নটা হচ্ছে এর বই কোথায় পাবো? এর বই মার্কেটে অ্যাভেলেবেল খুব একটা নেই, বা থাকলেও খুবই অল্প সংখ্যক। তো সেই কারণে আমরা কি করব, যদি একটু স্মার্টলি স্টাডি করতে যাই, এখন ইন্টারনেটের যুগ, আমরা এগুলো কী করব, তাং এবং সাং ডাইনেস্টিকে আমরা কিন্তু ইন্টারনেট থেকেই পেয়ে যাব গেল। ইন্টারনেটকে ব্যবহার করে সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলোকে পড়তে পারবো। এটা বেসিক জিনিস, এখান থেকে কিন্তু বেসিক কোশ্চেনগুলোই হবে। ওই জন্য এটা নিয়ে অত চাপের কিছু নেই, কিন্তু পড়তে হবে। একই রকমভাবে 3 নম্বর ইউনিটের মধ্যে দেখো কি বলা হচ্ছে, এনসিয়েন্ট ইজিপ্ট। তাই তো, এই ইজিপ্টের ক্ষেত্রেও কিন্তু দেখো স্পেশাল রেফারেন্স দিচ্ছে কিন্তু। ঠিক আছে, এনসিয়েন্ট ইজিপ্ট স্পেশাল রেফারেন্স, সেখানে হচ্ছে পিরামিড, আর কি, মমি, স্ক্রিপ্ট, ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে এখানেও 1 2 3 এবং 4, 4টে কিন্তু পার্ট। তাহলে এবার 5টা করে যদি কোশ্চেন হয় তাহলে বুঝতেই পারছো এই 4টা থেকে একটা করে তো কোশ্চেন আসবেই। তাহলে স্ক্রিপ্ট, মিশরের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা পড়তে হবে, মমি সম্পর্কে পড়তে হবে, পিরামিড সম্পর্কে পড়তে হবে, আর ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে পড়তে হবে। তো এরকমভাবে 3 নাম্বার গেল, 5টা কোশ্চেন থাকবে। 4 নম্বরে বলা হচ্ছে এনশিয়েন্ট গ্রিস। এনশিয়েন্ট গ্রিস মানে এথেন্স আর স্পার্টা, পলিশ, এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, এনশিয়েন্ট এম্পায়ারের মধ্যে কি বলছে, এথেন্স এম্পায়ার আর স্পার্টান এম্পায়ার, হেরোডোটাস, থুকিডিডিস, এগুলোকে পড়তে হবে। ইতিহাস ঐতিহাসিকের বইয়ের মধ্যে কিন্তু কিছু কিছু অংশ তুমি পেয়ে যাবে হেরোডোটাস এবং থুকিডিডিস সম্পর্কে, এবং এথেন্স এবং স্পার্টার যে যুদ্ধটা হয়েছিল সেটা সম্পর্কে। এখানে কালচারাল অ্যাচিভমেন্টের কথা বলা হচ্ছে, পলিশ, পলিশ কীভাবে তৈরি হচ্ছে, পলিশ কাকে বলা হয়, ঠিক আছে, নগর মন্দির টন্দির এই জিনিসগুলো যেগুলো আছে, আর এথেন্স এবং স্পার্টার যে অবস্থান, সময়কাল, তাদের অ্যাচিভমেন্ট, সেগুলো কিন্তু দেখতে হবে। তারপরে যেটা আসছে দেখো, রোমান এম্পায়ার। এই রোমান এম্পায়ারটা দেখো কি বলা হচ্ছে এখানে, রোমান ল, অ্যানসিয়েন্ট রোম, এ জেনারেল সার্ভে অফ অ্যানসিয়েন্ট রোমান এম্পায়ার বিল্ডিং। কি, রোমান ল পড়তে হবে, আর সিস্টেম অফ গভর্নমেন্ট, রোমান যে গভর্নমেন্ট ছিল সেটা রান কীভাবে করতো। ঠিক আছে, তাদের কিন্তু একটা পার্লামেন্ট ছিল, তো সেই পার্লামেন্টের উপর ভিত্তি করে কিন্তু চলতো। পরবর্তীতে গিয়ে যে অগাস্টাস সিজারের টাইম থেকে কিন্তু সেটা রাজার হাতে ক্ষমতাটা যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে পড়তে হবে, রোমান ল এবং রোমান গভর্নমেন্টাল সিস্টেম সম্পর্কে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই এ নাম্বার যে গ্রুপ, এখান থেকে 25টা কিন্তু হয়ে গেল কোশ্চেন। তার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আসছে 5খানা। তো সেক্ষেত্রে 5-এর হয়তো একটু বেশিও থাকতে পারে, 6-7টা থাকতে পারে। তাহলে যদি 6-7টা থাকে তাহলে এই দিক থেকে গ্রিস, রোমান, এগুলো থেকে একটু কম হলেও হতে পারে। চলে আসো নেক্সট গ্রুপ বি থেকে। বিতে কি আছে? বিতে দেখো একদম বলাই আছে, দুটো পার্ট একদম উল্লেখ করা, মিডাইভেল ইউরোপ আর মিডাইভেল ইন্ডিয়া। তো মিডাইভেল ইন্ডিয়ার যে অংশটা আছে এখানে কি আছে,
1206 থেকে 1707, মানে সুলতানি যুগ এবং মুঘল যুগ টোটাল। তাহলে এখানে আর তেমন কিছু বলার নেই আমার। এটা আমাদের এসএসসির সিলেবাস যেটা আছে সম্পূর্ণ সেম সিলেবাসের সেম পড়াটা হবে, কারণ এসএলএসটির পরীক্ষাও সামনে আছে, সেটা মাথায় রেখে কিন্তু এটা একদম এক্সেস কিছুই না, একদম যা আছে সেম সিলেবাস। শুধু এক্সেস যেটা হচ্ছে যে মিডাইভেল ইউরোপ সম্পর্কে, যখনই মধ্যযুগের ইউরোপ চলে আসবে তখনই কিন্তু সেখানে চার্চের গল্প আসবে, তাই না, ফিউডালিজমের গল্প আসবে। তো এই জিনিসগুলোকে বেসিক যে টপিকগুলো আছে, যে ফিউডালিজম তার সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। তারপরে চলে আসছে এই চার্চের কি ছিল, প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে। তাহলে কি বলা হচ্ছে যে এখানে দেখো কি বলা হচ্ছে, এম্পায়ার ভার্সেস প্যাপেসি, আর কি এখানে ক্রুশেডের যুদ্ধ হয়েছিল, অনেক কয়েকটা যুদ্ধ হয়েছিল মধ্য জেরুজালেমকে কেন্দ্র করে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে, ক্রুশেডের যুদ্ধগুলো কটা হলো, কাদের মধ্যে হলো, কোথায় হলো, কে জিতলো, নেতা কে ছিল, হ্যাঁ, এরকমভাবে জায়গাগুলোকে একটু দেখতে হবে। আর কি বলা হচ্ছে, এম্পায়ার আর ক্রুশেডের সাথে, মানে ক্রুশেডের যুদ্ধগুলো সম্পর্কে, ফিউডালিজম সম্পর্কে আর শার্লামেন সম্পর্কে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পড়তে হবে। তো এই গেল আমাদের এখান থেকে মোটামুটি, যদি আমরা বলি 25টার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রির পাল্লা ভারী, তো এখান থেকে 25-এর মধ্যে ধরেই রাখতে পারো যে 15টা প্লাস 10টা, ঠিক আছে। তো এইখান থেকে 10টা কোশ্চেন আমরা পাবো, আর এখান থেকে 15টা কোশ্চেন পাবো। তো এরকমভাবে কিন্তু আমরা দেখব। তো এখান থেকে তাহলে 25খানা কিন্তু কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখো গ্রুপ সিতে কি বলা হচ্ছে, মডার্ন ইন্ডিয়া। এখানে আর এক্সট্রা কিচ্ছু নেই, 1757 অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে শুরু, আর শেষ কোথায়, ভারতবর্ষ স্বাধীন হচ্ছে যখন। এটা মানে টোটাল যে সিলেবাস, এসএসসির সিলেবাস যে আছে এসএলএসটির একদম সেম সিলেবাস এখানে আছে। এখান থেকে তাহলে আমরা টোটাল পাচ্ছি কটা কোশ্চেন, 25টা কোশ্চেন। এখানে বলার তেমন কিছু নাই, মডার্ন ইন্ডিয়াটা পুরোটা পড়তে হবে। গেল, মডার্ন ইন্ডিয়া পড়ার জন্য বই যদি বলো, নর্মাল যে কোনো বই, একটা বই 5বার খালি পড়তে হবে, ব্যাস এইটুকুই, যে কোনো বই পড়লেই হবে। আর কি, গ্রুপ ডি থেকে এখানে চলে আসছে মডার্ন ইউরোপ অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড। টাইমিং দেখলেই তুমি কিন্তু আন্দাজ পেয়ে যাচ্ছ, দেখো 1789 থেকে 1945, তার মানে ফরাসি বিপ্লব থেকে কিন্তু এখানে স্টার্ট হচ্ছে, আর শেষ হচ্ছে কোথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। তার মানে এসএলএসটির 11-12-এর যে সিলেবাস ইউরোপের ক্ষেত্রে একদম সেম সিলেবাস। তাহলে এসএলএসটি ইউরোপের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এখানে টোটাল 25খানা কিন্তু এখান থেকে কোশ্চেন হচ্ছে। তাহলে এটা আমাদের কমপ্লিট। মডার্ন ইন্ডিয়া 25টা, 50টা কোশ্চেন কমপ্লিট। এখান থেকে কোশ্চেন মিডাইভেল ইন্ডিয়া যেটা আছে এখান থেকে 15খানা কোশ্চেন, তাহলে 15টা কমপ্লিট। তাহলে 25, 25, 50, 60, 65, আর এনসিএন থেকে কি আছে 5টা, তাহলে 70। তাহলে টোটাল যে 100 নম্বরের যে কোশ্চেন আছে, দেখো টোটাল 100 নম্বরের কোশ্চেন, 100 নম্বরের মধ্যে নর্মাল আমরা দেখতেই পাচ্ছি আমাদের পড়ার এরিয়ার মধ্যেই 70খানা কোশ্চেন আছে। গেল এক। আর 2 নাম্বার, যে এই যে পরীক্ষাটা, এটা নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা হয়। প্রথম কথা নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা, আর দ্বিতীয় কথা কোশ্চেনটা হবে ইংলিশ ভার্সনে। যেহেতু ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে আর নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা হবে, সময় থাকবে কম, অতএব দেখা যাচ্ছে এখানে কিন্তু 90 মিনিট, মানে এখানে 100টা কোশ্চেনের জন্য থাকছে কিন্তু 90 মিনিট। এসএলএসটিতে কি ছিল, 90টা কোশ্চেনের জন্য 90 মিনিট ছিল। তাহলে এখানে কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু একটা কোশ্চেনের জন্য কিন্তু তুমি 1 মিনিটও টাইম পাচ্ছ না। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু যদি তুমি এই 70টা কোশ্চেন শুধুমাত্র ভালো মতো করতে পারো, মানে 100-র মধ্যে যদি 70ও তুমি পাও, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি এখানে কিন্তু ভাইবার জন্য কিন্তু সিলেকশন হয়ে যাবে। কারণ 70-এর বেশি এখনও পর্যন্ত পিএসসিতে কিন্তু ওঠেনি। এবার ভবিষ্যতে উঠবে না এরকমও বলা যায় না, কারণ কম্পিটিশন দিনের পর দিন অনেক হাই হচ্ছে। কিন্তু মোটামোটাভাবে যেটা বোঝা যাচ্ছে, নর্মালি 70। কেন 70 আমি বলছি, তার কারণ সব কোশ্চেন অ্যাটেন্ডই করতে পারবে না অনেকজন। কেন, কারণ একটা কোশ্চেনের টাইম 1 মিনিটেরও কম, প্রথম কথা। 2 নম্বর কথা, কোশ্চেনটা হবে ইংরেজিতে, ইংরেজি পড়তে একটুতেই টাইমটা বেশি লাগবে। তারপরে আবার কোশ্চেন যেটা হবে একদম অনলাইনে সব কোশ্চেন এরকম হয় না। কেমন, নেটের যে কোশ্চেন হয়, নেটের যে লেভেলটা কোশ্চেনের, মোটামুটিভাবে আমরা ধরেই রাখতে পারি নেটের লেভেলের কোশ্চেন কিন্তু এখানে হবে। তো সেই কারণে আমি বলছি যে ভারতবর্ষের ইতিহাসটা যদি কেউ ভালো মতো পড়ে, 1। 2 নাম্বার, মডার্ন ইউরোপটা যদি খুব ভালো মতো পড়া থাকে, আর কি ওই মিশর, চার্চ, ঠিক আছে, ক্রুসেডের যুদ্ধ, এগুলো ছোটোখাটো যে টপিকগুলো আছে এগুলো নর্মাল তোমরা ইউটিউবের ভিডিও থেকেই তোমরা কিন্তু কালেক্টও করতে পারবে। আমিও চেষ্টা করব পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে আসার টপিক ওয়াইজ। তাহলে কী হবে, এগুলো এমনিতেই কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি ধরে নিলাম 30খানা কোশ্চেনের মধ্যে আমি 10টা পারছি আর 20টা পারলামই না। তাহলে 10টা যদি না হয় 5টাও যদি পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, 70 আর 5 75। 70-এর মধ্যে ধরে নেওয়া যাক 5টা কোশ্চেন ভুল। তো এরকমভাবে করলেও দেখা যাচ্ছে ওই গড়ে ঘুরে ফিরে কিন্তু ওই রকম ওই 65 থেকে 70 এর মধ্যেই কিন্তু কাট অফটাও কিন্তু থাকবে। ওই জন্য অত টেনশনের কিছু নাই। যা এসএলএসটির জন্য পড়াশোনা চলছে, যা বিহার স্টেটের জন্য বা বিপিএসসির জন্য পড়াশোনা চলছে, সেম সাথেই শুধুমাত্র এই কয়েকটা মিডাইভেল ইউরোপ আর গ্রিস, চায়না, এই ধরনের কয়েকটা যে টপিক আছে ছোটো ছোটো, এগুলো পড়তে হবে। তাহলেই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা ক্লিয়ার অবশ্যই হবে। ঠিক আছে, বেশি ভয় পেলে কিন্তু হবে না। তো এইটুকুই ছিল আজকে আমার জানানোর। তো থ্যাংক ইউ।